আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউবের নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওর থাম্বনেল আপনারা অবশ্যই অলরেডি দেখতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো। আজকে আমি কথা বলতে চলেছি অ্যাপেলের রিলিজ করা ২০২০ সালে রিলিজ করা ম্যাকবুক এয়ার M1 নিয়ে, বা স্পেসিফিক্যালি যদি বলি M1 প্রসেসর নিয়ে। সো এটা অলমোস্ট ৪ বছর পুরাতন একটা চিপসেট বা একটা প্রসেসর। তো অনেকে চিন্তা করেন যে ২০২৪ সালে এসে এই ২০২০ সালের যে ডিভাইস এটা কতটুকু পারফরমেন্স আপনাকে দিতে পারবে এবং আপনি এটা নিয়ে কতটুকু স্যাটিসফাই হতে পারবেন। সো আমি অনেক দিন যাবৎ ম্যাকওএস এবং হচ্ছে আইফোন মানে অ্যাপেলের যে প্রোডাক্ট সেগুলোর বিগ ফ্যান, বিকজ আই লাভ দ্য ইকোসিস্টেম, আই লাভ দ্য এভরিথিং। বাট তার আগে আমি দীর্ঘ ১০ থেকে ১২ বছর আমি উইন্ডোজ চালিয়েছি। সো ম্যাকওএসে শিফট করার পরে আমার প্রথম যে ম্যাকবুক ছিল সেটা ছিল ২০১৮ সালের ১৫ ইঞ্চি ম্যাকবুক, ইন্টেল কোর i7 প্রসেসর যুক্ত এবং 16 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজের। সেটি ওভার ১৮০K, মানে প্রায় ১,৮০,০০০ টাকার উপর দিয়ে টাকা দিয়ে আমি এটা কিনেছিলাম। সো আমার অনেক শখের বিষয় ছিল। আমার লাইফের ম্যাকের হাতে খড়িটা হয়েছে হ্যাকেনটাচ দিয়ে। আমি স্টিল হ্যাকেনটাচ ইউজ করি, যদিও আমার প্রাইমারি যে ডিভাইস, আমি যে ডিভাইসটা দিয়ে বর্তমানে ভিডিওটি রেকর্ড করছি যে ডেস্কটপের মাধ্যমে, সেই ডেস্কটপটিও একটি হ্যাকেনটাচ। বাট তারপরেও আমার কাছে বেশ কয়েকটি অ্যাপেলের ম্যাকবুক রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ২০১৫ সালের ম্যাকবুক, যেটা আমি রিসেন্টলি গত ২ বছর আগে আমার আরেকটা জিনিস বলা হয় না, আমার ২০১৮ সালের ম্যাকবুকটি ডেড হয়ে গিয়েছিল এবং আমি এটা রিপেয়ার করতে পারিনি। সো ব্যাকআপ ডিভাইস হিসেবে আমি ২০২২ সালে আমি ২০১৫ সালের যে ম্যাকবুক প্রো ১৫ ইঞ্চি সেটা আমি কিনেছিলাম ফর মাই ব্যাকআপ পারপোসেস। সো রিসেন্টলি আমি ২ বছর সেই ডিভাইসটা চালানোর পরে আমি ম্যাকবুক M1 এ শিফট করেছি। সো বিগিনিংয়ে ম্যাকবুকের যে প্রাইসটা ছিল M1 এয়ারের, সেটা প্রায় ১,২১,০০০ থেকে ২২,০০০ টাকা ছিল। সো সেই সময় আমার কাছে মনে হতো যে এটা খুবই এক্সপেন্সিভ। তো যেহেতু আমি বললাম যে আমি ১৮০K বা ১,৮০,০০০ টাকার একটা ল্যাপটপ মাত্র ২ বছর ৩ বছর চালিয়ে সেটা টোটালি ডেড হয়ে গিয়েছে, তারপরে আসলে সাহস করতে পারছিলাম না এত টাকা দিয়ে নতুন একটি ম্যাকবুক নেওয়ার। তো রিসেন্টলি আমি একটি সেকেন্ড হ্যান্ড ম্যাকবুক এয়ার M1 সেটি পারচেস করেছি এবং আমি যে প্রাইসে পারচেস করেছি সেই প্রাইসটা শুনলে আপনারা অনেকে ঈর্ষান্বিত হবেন এবং অনেকে আমাকে হয়তো কমেন্ট করতে পারেন যে ভাই আপনি এত কমে কিভাবে পেলেন। সো ইটস এ বিগ স্টোরি। আই গট ইট ফ্রম এ ভেরি জেন্টল পারসন, জেন্টলম্যান। সো এবার বলি যে আমি আসলে এতগুলা ম্যাক চালানোর পরে, ইন্টেল বেস ম্যাকবুক চালানোর পরে এই ২০২১ সালে এটা ২০২১ সালে পারচেস করা, মানে ২০২০ সালের চিপসেট। এই ২০২০ সালের ম্যাকবুক এয়ার M1 যে ল্যাপটপটি, সেটি চালিয়ে আমার অপিনিয়ন বা আমার বক্তব্য কি, এবং আপনার কি ২০২৪ সালে এসে স্টিল দিস ল্যাপটপ পারচেস করা উচিত কিনা। তো স্পয়লার অ্যালার্ট, অবভিয়াসলি আপনার এটি পারচেস করা উচিত। সো চলুন আবার মেইন ভিডিওতে যাওয়া যাক। মূলত এই ল্যাপটপটি পারচেস করার একটি কারণ হলো আমি আমার ম্যাক্সিমাম ওয়ার্ক আমি ডেস্কটপে করতে পছন্দ করি। কারণ আমার ডেস্কটপে অনেক বড় স্ক্রিন এবং কিবোর্ড মাউস কম্বিনেশন আমার কাজের জন্য অনেক প্রেফারেবল। বাট সমস্যা হলো আমি প্রায় সময় ট্রাভেল করলে আমাকে খুব হেভি বাল্কি ল্যাপটপ ক্যারি করতে হয়, কারণ আমি যে ধরনের পারফরমেন্স রিকোয়ার করে আমার কাজের জন্য সেই ধরনের ল্যাপটপগুলো একটু বিফিয়ারই হয়। সো সেই জন্য আসলে মূলত আমি ল্যাপটপটা প্রেফার করি কম। আমার এমন একটা ল্যাপটপ দরকার ছিল যেটা ট্রাভেল করতে খুবই কনভিনিয়েন্ট হবে এবং যে কোনো জায়গায় ইজিলি ট্রাভেল করা যাবে, এবং আমার মনে হয় যে সেই ক্যাটাগরির মধ্যে এটা একটা পড়ে, কারণ এটার যে স্লিম এবং এটা যে পরিমাণ আসলে থিন, আসলে এটা রিয়েল লাইফ আরো বেশি থিন ভিডিও থেকে। সো এই ধরনের ল্যাপটপ আসলে এত পাওয়ার এটা প্যাক করে যেটা আনবিলিভেবল। সো আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনি কেন তাহলে M1 নিয়ে এয়ারটা নিয়েছেন, প্রোটা কেন নিলেন না? কারণ প্রো আর এয়ারের মধ্যে কিন্তু চিপসেট এক, শুধু একটা জিপিও কোর বেশি এবং তাছাড়া খুব একটা ডিফারেন্স নেই। এবং টু বি অনেস্ট এটার স্পেকটা যদি আমি বলি, এটা 8GB এবং 256GB ভেরিয়েন্ট। এটা খুবই কমন, আসলে সবাই ম্যাক্সিমাম এই ভেরিয়েন্টটা কিনে। খুব অল্প পার্সন 512GB স্টোরেজের দিকে যায়, বাট আমার কাছে স্টোরেজটা ম্যাটার করে না। আমি ম্যাক্সিমাম টাইম ক্লাউড স্টোরেজ অথবা এক্সটার্নাল ড্রাইভগুলো আমি ইউজ করতে প্রেফার করি। সো
আমার জন্য 128 জিবি হলে খুব বেশি প্যারার কিছু না। তবে আমার জন্য র্যামটা অনেক দরকার ছিল, বাট টু বি অনেস্ট বাংলাদেশে 16 জিবি ভেরিয়েন্টের M1 এয়ার পাওয়া ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট টু বি কাইন্ড ইম্পসিবল। আমি প্রায় 1 মাস যাবত সার্চ করেও মানে বাজেটের মধ্যে একটাও এরকম ল্যাপটপ পাইনি যেটার মধ্যে 16 জিবি র্যাম রয়েছে। তো লাস্ট পর্যন্ত আই হ্যাভ ডিসাইডেড যে আসলে ট্রাই করা যাক 8 জিবি র্যামটা কেমন। তবে কেনার পরে আমি বলবো যে আসলে 8 জিবি র্যাম আমি যে কাজ করি এটা আমার জন্য এনাফ। আর একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এটা কিন্তু কোনো জেনারেল র্যাম এটাতে ইউজ করে না, যেমন আমরা ডেস্কটপে স্টিক বা ল্যাপটপে ছোট ছোট স্টিক বা সডিম যে ইউজ করি সেই ধরনের না। এটার যে র্যামটা এটা হলো একদম প্রসেসরের সাথে এমবোস করা এবং প্রসেসরের সাথে বিল্ট ইন, যেটা আসলে অ্যাপেল ক্লেম করেছে তাদের 8 জিবি র্যাম 16 জিবি র্যামের সমান। কিছু ক্ষেত্রে আমি এটাকে সত্য বলবো, আবার কিছু ক্ষেত্রে সত্য বলবো না। তবে এটা আপনাকে বলতে হবে ইটস ভেরি ভেরি ফাস্ট র্যাম, ইটস নট এনি কাইন্ড অফ বেসিক র্যাম। আপনি এটাকে কাইন্ড অফ DDR5 এর থেকেও বেশি স্পিড বলতে পারেন। তবে আমি যেহেতু স্পেসিফিকেশনের দিকে যাচ্ছি না সেজন্য আমি আসলে একদম কনফিডেন্স সহকারে সেটা বলতে পারছি না। তবে আমার ইউজার্সের ক্ষেত্রে মনে হয়েছে ইটস ভেরি পাওয়ারফুল, ভেরি ক্যাপেবল মেশিন। সো আমি আপনারা অনেকে বিরক্ত হয়ে গেছেন যে ভাই আপনি শুধু ভালোই বলতেছেন, খারাপ কি? খারাপটা তো আমাদেরকে একটু বলবেন। সো খারাপ এই ল্যাপটপের বেশ কিছু জিনিস আছে। প্রথম যে খারাপ জিনিস সেটা আমি মনে করি ল্যাপটপের যে বিল্ড কোয়ালিটি এটা অনেক ভালো, বাট যদি কোনো কারণে আপনি যেহেতু এটা ফুললি মেটাল বিল্ড এবং এটা মোটামুটি মানে এটার যে সাইজ সেই অনুযায়ী যে কোনো প্লাস্টিক মেড ল্যাপটপ থেকে অনেক হেভি। সো কোনো কারণে যদি আপনার ব্যাগ থেকে কোনো আপনি প্রোটেক্টিভ ব্যাগ ইউজ না করেন তাহলে এটা যে কোনো জায়গায় বাড়ি লাগলে এটা একদম পাকা হয়ে ভিতরের দিকে মেটালটা ঢুকে যায় এবং যেটা রিপেয়ার করা পসিবল হয় না, যেটা আমার সাথেও হয়েছে। আমি কেনার কিছুদিনের মধ্যে আমার এই কোনার মধ্যে আমার মানে কিভাবে দেখাবো আপনাদেরকে, এখানে আমার আসলে ডেন্ট পড়ে গেছে। সো এটার একটা ব্যাড পয়েন্ট আমি মনে করি। তো আসলে মেটাল বিল ল্যাপটপ নিলে আপনাকে এইটুকু স্যাক্রিফাইস করতেই হবে। আর তাছাড়া যদি বলি এটার যে ফুট রেস্টগুলো আছে, এটার যে ফুট রেস্ট এখানে সেই ফুট রেস্টগুলো রাবারগুলো আমার কাছে মনে হয়েছে যে কিছুটা চিপ কোয়ালিটি। অ্যাপেল চাইলে কিন্তু একটু ভালো কোয়ালিটির ফুট রেস্ট বা ফুট প্যাড ইউজ করতে পারতো। তো আসলে এটাকে ওভারকাম করার জন্য কিন্তু আমি এক ধরনের প্রোটেক্টিভ কেস, এই ধরনের হার্ড প্লাস্টিক বলে আবার সিলিকনেরও পাওয়া যায়, এই ধরনের একটা কেস আমি ইউজ করতেছি, কারণ আমার কাছে এইগুলা খুব একটা ডিউরেবল মনে হয় নাই। আর তাছাড়া যদি বলি এইটার আরেকটা ব্যবসায় সেটা হলো এটার থার্মাল পারফরমেন্স। যদিও ল্যাপটপটা খুব একটা গরম হয় না, তবে যদি আপনি এটাকে খুব বেশি পুশ করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এটা অনেকটা ডাউন হয়ে যাচ্ছে, মানে এটা পারফরমেন্সটা অনেকটা ড্রপ করে, গিগাহার্টসটা অনেকটা ড্রপ করে। তো সেই ক্ষেত্রে আসলে অনেকে প্রোটাকে প্রেফার করে যেহেতু এটা ফ্যান আছে। এবং হ্যাঁ, এটা আরেকটা ভালো সাইড হলো এটাতে কোনো প্রকার ফ্যান নাই, যে কারণে ফ্যান নয়েজ হয় না এবং এটা মানে ডাস্ট ভিতরে ঢোকার চান্স খুব কম। তবে ওই যে বললাম যে এটার একটা ভালো সাইড এবং খারাপ সাইড আছে, যেহেতু ডাস্ট ঢুকতে পারে না, বাতাস চলাচল করতে পারে না, যা কুল হয় সেটা হলো পেসিভ, টোটালি পেসিভলি কুল হয়। তো সেই জন্য এটাতে যদি কোনো ভারী কাজ আপনি করতে চান তবে এটা একটু হিকআপস দেয়। তাছাড়া ডে টু ডে রেগুলার ইউজ, আমি যেহেতু ওয়েব ডিজাইন করি, আমার রেগুলার টুকিটাকি ওয়েব ডিজাইনের কাজ, মেসেজিং, ইউটিউব ব্রাউজ করলে এই ধরনের কাজে আমার কোনো রকম এটাতে হিকআপস আমি পাই নাই। বরঞ্চ আমার ইন্টেলের যে ল্যাপটপগুলো ছিল মানে ম্যাকবুকগুলা, সেইগুলাতে শুধুমাত্র ইউটিউব দেখতে গেলে এটা এত পরিমাণ হিট হতো যেটা বলার বাইরে। মাঝে মাঝে আমার কাছে খুব আনকমফোর্টেবল মনে হতো যে আসলে আমি ল্যাপটপটা মানে ভালোভাবে ইউজ করতেছি না। তবে আমার এইটা চালানোর পর আমার টোটালি এক্সপিরিয়েন্সটা চেঞ্জ হয়ে গেছে। আমার মনে হয় যে এইটা টোটালি ডিফারেন্ট ফ্রম দ্য ইন্টেল ভেরিয়েন্ট এবং এটাতে কোনো প্রকার হিট হয় না। আমি এখন পর্যন্ত হিট এটাতে আমি পাইনি। আর আরও খারাপ সেটটা আমি বলে নেই, সেটা হলো এটাতে অনলি 2টা USB Type-C পোর্ট আছে। সো আমাকে সব কিছুর জন্য ডঙ্গল ইউজ করতে হয়। এবং আরেকটা জিনিস হলো, যেহেতু আমি প্রো সিরিজ আগে চালিয়েছি, প্রো সিরিজের কিন্তু একটা বেনিফিট হলো এটার দুই পাশে দুইটা করে 4টা USB-C পোর্ট থাকে। সো ওইটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি এই পাশে ল্যাপটপটা ইউজ করতেছেন, তো আপনি এই পাশে প্রেসার দিয়ে খাটে শুয়ে আছেন বা এই পাশটা একটু পালিশের উপর রাখতে চান, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এইখানে চার্জারটা না লাগে এই পাশে চার্জ দিতে পারতেন, যেহেতু 4টা পোর্টে আপনাকে চার্জ দেওয়ার পসিবিলিটি আছে। বাট যেহেতু এটা শুধুমাত্র এক পাশে 2টা পোর্ট এবং এই পাশে শুধুমাত্র একটা হেডফোন জ্যাক আছে, তো সেই কারণে আমার এটা ব্যবহার করার ক্ষেত্রে চার্জের ক্ষেত্রে একটু সমস্যা পোহাতে হয়। আর এবার যদি বলি চার্জ লাইফের ব্যাপারটা, যেহেতু বললাম যে চার্জ দিতে অসুবিধা হয়, টু বি অনেস্ট আমার এটা খুব একটা চার্জ দেওয়া লাগে না।
যেহেতু আমি বললাম এটা আমার প্রাইমারি ডিভাইস না, আমি এটা খুব টুকটাক মেসেজিং করার জন্য, ইনস্ট্যান্ট রিপ্লাই করার জন্য আমার ক্লায়েন্টের মেসেজ দিয়ে সেটা আমি ইউজ করে থাকি। তো মোটামুটি আমার একদিন চার্জ দিলে এটা অন্তত 3 দিন আমার চলে যায়। আপনারা অনেকে বলবেন যে ভাই ল্যাপটপ 3 দিন যায়, ভাই হ্যাঁ, এই ল্যাপটপের চার্জটা খুবই মারাত্মক। আমি মনে হয় না এটার কোনো কম্পিটিশন আছে এটা চার্জ ব্যাকআপের ক্ষেত্রে। এটা মোটামুটি আপনি যদি ইউটিউব 4K প্লেব্যাক করেন, আপনি অ্যারাউন্ড 10 থেকে 12 ঘন্টা এটাতে ভিডিও চালানো যায়। আমি নিজে সেটা ট্রাই করেছি এবং আমার এই ল্যাপটপের ব্যাটারি হেলথ আছে এখন 85। আপনার যদি 100% ব্যাটারি হেলথ থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আরও বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যেই ব্যাকআপ এখন পাচ্ছি ভাই, ইটস মোর দেন এনাফ। আমার ইন্টেলে এটার হাফও দিত না, 4 ভাগের 1 ভাগ আমি বলবো। সো ইটস এ হিউজ ইমপ্রুভমেন্ট। আর আই এম ভেরি হ্যাপি। এটার যে ট্র্যাক প্যাডটা ভাই, এটা যদি আমি না বলি তাহলে আসলে ভিডিওটা মিস হয়ে যাবে। এই ট্র্যাক প্যাডটা ভাই এটা একটা মাস্টারপিস। অ্যান্ড অ্যাপেল যে ট্র্যাক প্যাডটা বানায় ওদের প্রত্যেকটা ল্যাপটপে আফটার 2015 এই ট্র্যাক প্যাডটা, যেটাকে ফোর্স টাচ বলে, এটা আপনি এটা কোনো জায়গায় যে কোনো জায়গায় আপনি টাচ করেন না কেন এই ট্র্যাক প্যাডটা একই ধরনের ফিডব্যাক দেয় এবং এটা ইউজ করে খুবই মজা। এবং এটার যে ডিসপ্লেটা ভাই, আই হ্যাভ টু সে আই এম বিগ ফ্যান অফ দিস। অ্যান্ড টু বি অনেস্ট উইথ ম্যাকওএস ইট লুকস মোর বিউটিফুল। এটা কোনো ওলেড প্যানেল না, জাস্ট রেটিনার ডিসপ্লে, এলসিডি বা এলইডি যেটাই বলেন, বাট এটার কোয়ালিটি আপ টু দ্য মার্ক। আই রিয়েলি লাইকড ইট। অ্যান্ড আমি এতক্ষণ কথা বললে বকবক বললাম। অনেকে হয়তো জানতে চান যে এটার প্রাইস কত। ভাই আমি কত টাকা দিয়ে 2024 সালে এটা পারচেস করেছি। সো আপনাদের অবগতির জন্য জানা, আমি এটা মাত্র 52,000 টাকা দিয়ে কিনেছি। I know everyone a crowd. So let me tell you the story. আমি 1 মাস 1.5 মাস যাবত আসলে এরকম একটা ডিল খুঁজছিলাম যেটাতে আসলে ল্যাপটপটা এরকম চিপে পাওয়া যায়। ল্যাপটপটা জেনারেলি 70 থেকে 75K তে স্টিল সেল হয়, বাট আমি এটা চিপে পাওয়ার একটা কারণ হলো যে ভাইয়া উনি হচ্ছে বুয়েটের একজন স্টুডেন্ট। তো উনি ওনার কোনো একটা কাজের জন্য ওনার একটা প্রো সিরিজ ম্যাক আপনার শিফট করার প্রয়োজন ছিল। সো উনি খুব ইমার্জেন্সি ল্যাপটপটা সেল করে এবং আমি তাকে সব বিষয়টা খুলে বলি যে আমার বাজেটটা একটু কম এবং আমি এরকম একটা চাচ্ছিলাম এরকম রেঞ্জের মধ্যে, এবং উনি এটাতে রাজি হয়ে যায়। আই ডোন্ট নো আমার কপাল অর সামথিং, উনি রাজি হয়ে যায়। বাট আই গট দিস ল্যাপটপ ফর 52K। এটার সাথে ফুল বক্স পেয়েছি, ফুল ক্যাশ মেমো পেয়েছি এবং এটার সাথে চার্জার এবং যা ছিল বক্সে সব পেয়েছি উইদাউট অ্যাপেল স্টিকার। এক্সপেক্ট অ্যাপেল স্টিকার সব কিছু পেয়েছি, ইভেন এটার উপরে যে পলি র্যাপ সব কিছু। আর উনি এটা খুব ভালো কেয়ার করেছে, আমাকে এটা বলতেই হবে। অ্যান্ড ফিনোমিনাল কন্ডিশন আমি পেয়েছি এবং 15-20 দিন ব্যবহার করার পরে আমি ভিডিওটা রেকর্ড করছি। আমি এখন পর্যন্ত এটাতে নট আ সিঙ্গেল ইস্যু আমি পাই নাই। আর তাছাড়া যদি এখন আপনারা বলেন পরিশেষে, যদি আপনার 70 থেকে 75K দিয়ে আপনি ল্যাপটপটা কিনেন 2024 সালে, আমি বলবো আপনি মোর দেন হ্যাপি হবেন, কারণ উইন্ডোজের কোনো কাউন্টার ফিট এটা নিয়ার ক্লোজও না। আই হ্যাভ ইউজড আ লট অফ উইন্ডোজ ল্যাপটপ, বাট এটা ক্লোজ কেউ না। হ্যাঁ, আরেকটা জিনিস ভুলে গেছি, এটা সাউন্ড কোয়ালিটি ভাই মারাত্মক সাউন্ড কোয়ালিটি। আমি এটাতে তুফান মুভি দেখেছি যেটা চরকিতে রিসেন্টলি রিলিজ হয়েছে, বেশ কয়েকটা মুভি দেখেছি এবং ইউটিউবে ভিডিওগুলো যে দেখি, তো সেইখানে যে এটা মানে সাউন্ড কোয়ালিটি এবং এটাতে ডলবি অ্যাটমস আছে, খুবই সারাউন্ড সাউন্ড বেস, এবং এটার যে সাইজ সে অনুযায়ী এটা খুবই বেইজি এবং এটা ইউজ করে আসলে বলতে হবে যে একটা মারাত্মক একটা স্পিকার এই সাইজের মধ্যে। হ্যাঁ, অনেক বড় ল্যাপটপে ভালো হতে পারে, বাট এই সাইজে আমার মনে হয় না উইন্ডোজে এটা নিয়ার ধারের কাছেও আসতে পারবে। সো তো এখন লাস্ট শেষে তো আগে তো স্পয়লার দিছি, আপনার যদি বাজেট থাকে 70 থেকে 75,000 টাকা, আর যদি আমার মতো ভাগ্য ভালো থাকে 50 থেকে 55,000 টাকার ভিতরে পেয়ে যান, তাহলে বলবো ভাই চোখ বন্ধ করে ল্যাপটপটা নিয়ে নেন। আর নিয়ে নেওয়ার পরে একটু মিষ্টি খাওয়েন। আসলে টু বি অনেস্ট ল্যাপটপটা খুবই ভালো। আমি ইউজ করার পর আমি খুবই হ্যাপি আমার পারচেস ডিসিশন নিয়ে, এবং অনেক সংশয় থাকার পর আমি M1 কিনেছি। আর আসলে M1 আর M3 এর মধ্যে খুব একটা ডিফারেন্স কিন্তু আসলে অ্যাপেল করে না, এখনও ওদের বেস ভেরিয়েন্টে কিন্তু 8GB র্যাম দিয়ে শুরু হয়। সো খুব একটা যে ডিফারেন্স লেটেস্ট ভার্সনে তা না, হয়তো ডিসপ্লেতে 19-20 হতে পারে। আমার কাছে পার্সোনালি নচ পছন্দ না, আমি স্কোয়ার ডিসপ্লেটা আমার প্রফেশনাল কাজের জন্য প্রেফার করি। তবে আপনার যদি নচ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার শুধু নচের জন্য আপনাকে এক্সট্রা 40-30K আপনাকে বেশি দিয়ে ওইটা কিনতে হবে যদি সেকেন্ড হ্যান্ডও কিনেন। তাছাড়া আমি বলবো এটা একটা সলিড মেশিন। 2024 সালে যেই কোনো কাজের, বেসিক কাজের, আপনি যদি ভিডিও এডিটিংও করেন 4K, আই স্টিল বিলিভ দিস ক্যান হ্যান্ডেল দিস ভেরি ইজিলি। এটাতে অ্যাপেলের অনেকগুলো রেন্ডার ইঞ্জিন আছে, সো এটা অনেক ভালোভাবে এগুলো হ্যান্ডেল করতে পারবে।
সো ভাই বাজেট যদি থাকে এরকম এবং আপনার ম্যাকবুকে নিতে হয় তাহলে ভাই টু বি অনেস্ট এই ল্যাপটপটা নিয়ে নেন চোখ বন্ধ করে, আপনাকে রিগ্রেট করতে হবে না। আর যদি উইন্ডোজ ইউজার হন আপনাদের আমি ল্যাপটপটা সাজেস্ট করবো না, কারণ এটাতে এখন পর্যন্ত উইন্ডোজের কোনো নেটিভ সাপোর্ট নেই। আগের ইন্টেল ল্যাপটপগুলোতে কিন্তু চাইলে উইন্ডোজ ইনস্টল করা যেত, বাট এটাতে এখন ইনস্টল করতে গেলে খুব প্যারা খাওয়া লাগে এবং আপনি আপ টু দ্য মার্ক পারফরমেন্সও পাবেন না। আর তাছাড়া ডাইহেড ফ্যান হলে ম্যাকের, আর যদি আপনার মানে অপারেটিং সিস্টেম এরকম কোনো স্পেসিফিক চয়েস না থাকে তাহলে এই ল্যাপটপটা নেওয়া আপনার জন্য খুবই ভালো। আপনি ভার্সিটি বলেন, স্কুল কলেজ লাইফ বলেন, সব ক্ষেত্রে ল্যাপটপটা ব্যবহার করে আপনি খুবই কমফোর্টেবল ফিল করবেন। এবং আপনি লাস্টে আমাকে আসলে কমেন্ট করে জানাবেন যে আসলে আপনি যদি নিয়ে থাকেন আপনি কেমন ফিল করছেন। আর যদি কোনো কোশ্চেন থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে ভুলবেন না, আমি আপনাদের সব কোশ্চেনগুলো অ্যান্সার করার ট্রাই করব। যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার এত বড় লং ভিডিও দেখছিলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি এই ধরনের ভিডিও আরও চান আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের সামনে এই ধরনের ভিডিও নিয়ে আরও হাজির হওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত গুড বাই, আল্লাহ হাফেজ।